আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডলার ও আর্থিক সংকট নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে আজ আলোচনায় বসতে যাচ্ছেন ব্যবসায়ীরা। দেশের 5 বিভাগে ফের তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরে, বাড়তে পারে অস্বস্তি। এবং পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তিতে দিতে হয় 3 থেকে 5,000 টাকা ঘুষ, নাজেহাল দরিদ্র মানুষ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত সংবাদ। চলমান আর্থিক সংকট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনায় বসছে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে বৈঠকে করবেন। ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে ডলারের অস্বাভাবিক দর বৃদ্ধি, বাজার ভিত্তিক সুদ হারের পাশাপাশি এলসি সংকট নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। এছাড়াও তারল্য সংকট, নতুন করে এলসি খোলায় ব্যাংকের হয়রানি, ব্যাংকগুলোর একীভূতকরণ সহ আর্থিক খাতের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খেলাপির যে একটা সার্কুলার একটা করা হয়েছে 6 মাস থেকে 3 মাসের মধ্যে এটাকে নামিয়ে আনা হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো যে এই ক্রাইসিস সময় যেখানে এটা একটু বাড়ানো দরকার সেখানে একটা কমানো হয়েছে, আমরা এটাকে বাড়ানোর কথা বলবো। তারপরে ইডিএফ ফান্ড নিয়ে কথা বলবো। তারপরে আমরা আমাদের যে পেকিং ক্রেডিট আছে এগুলি ঋণের এটার সুদের হার নিয়ে কথা বলবো, ডলারের রেট নিয়ে অনেকগুলো ইস্যুই আমাদের রয়েছে। আমরা আজকে বিসিসিআই, বিকেএমই এবং বিজিএমই, বিটিএমই আমরা 3-4 অ্যাসোসিয়েশন মিলে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। 48 ঘণ্টার জন্য দেশের 5 বিভাগে তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বিভাগগুলো হল রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত জারি করা সতর্ক বার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী 48 ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় দিনাজপুরে। পেছনে নয়, যুক্তরাষ্ট্র এখন সামনে তাকাতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য সুবিধা, জিএসপি ফিরিয়ে দেওয়া সহ নতুন করে বাংলাদেশের বিনিয়োগ ও সহযোগিতার আশ্বাসও দেন এই মার্কিন কর্মকর্তা। আরও জানাচ্ছেন ইমরাদুল্লাহ বাবু। 3 দিনের সফরে মঙ্গলবার ঢাকা এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বুধবার দুপুরে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুজন প্রায় 1 ঘণ্টা রুদ্ধদ্বার আলোচনা করেন। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমকে ডোনাল্ড লু জানান, পেছনের দিকে আর ফিরে তাকাতে চায় না বাইডেন প্রশাসন। দুদেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থার সম্পর্ক গড়ে তুলতেই এই সফর বলে উল্লেখ করেন তিনি। We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. Talking about new investment was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, নির্বাচন কিংবা মানবাধিকার নিয়ে এবারের সফরে কোনো আলোচনা হয়নি, তবে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় এসেছে। যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। তবে সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি। আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য তাদের একটি প্রতিষ্ঠান আছে, ডিএফসি, ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়।
বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা ও কর নীতি সংস্কারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে রিজার্ভ সমৃদ্ধ করতে সহযোগিতার আশ্বাস দেন ডোনাল্ড লু। র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল, তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, যে স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই শীর্ষ কর্মকর্তার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমমনা দল, গণফোরাম ও পিপলস পার্টির সাথে বৈঠক শেষে তিনি এমন দাবি করেন। মার্কিন মন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজেদের স্বার্থেই বাংলাদেশ সরকারের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের অর্থনীতি খাদের কিনারায় দাবি করে মির্জা ফখরুল বলেন, প্রকৃত সত্য আড়াল করে জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার। সরকার পতন আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার কৌশল নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের সাথেও বৈঠক করেন বিএনপি নেতারা। তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তারা এখন অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না, তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোতে বলেছেন, এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা এতটুকু খুশি না। কিন্তু তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই। তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না, এর কথা আমাদেরকে মনে রাখতে হবে। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইক চালানো বন্ধের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকার 2 সিটি মেয়রকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নে কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন তিনি। বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশনা দেন মন্ত্রী। একই সাথে হেলমেটবিহীন বাইকারদের কাছে জ্বালানি তেল বিক্রি না করতে বলা হয়েছে পাম্প মালিকদের। সৈয়দ রিয়াজের রিপোর্ট। রাজধানীতে অসহনীয় যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইককেই সবার আগে দায়ী করেন মেয়ররা। এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব আসে তাদের পক্ষ থেকেই। রিকশা বলেন আর ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, আর যেহেতু কোনো লাইসেন্সিং এর ব্যাপার নেই, তাদের কোনো প্রশিক্ষণের ব্যাপার নাই, যে সে এমনকি অনেক প্রতিবন্ধীরাও তারাও এটা নিয়ে চালায়। এখন ঢাকা শহরের ব্যাপক দুর্ঘটনা এই কারণে হয়। দিস ইজ এ মেসেজ, চলবে না। এই একটা মেসেজ যদি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু এইটা দেখে দেখে আরো সবগুলাই চলবে না। সংশ্লিষ্টদের মতামত ও প্রস্তাব শুনে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চালানো বন্ধ করতে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ব্যাটারি চালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারের আমলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নয়ন হলেও দুর্ঘটনার হার কমছে না বলে উল্লেখ করা হয় সভায়। এ থেকে পরিত্রাণের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ ও পরিকল্পনার কথাও জানানো হয় সড়ক পরিবহন উপদেষ্টা কমিটির সভায়। ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক। আমি বারবার বিআরটিএ চেয়ারম্যানকে বলছি, আপনার 2-4-10টা আগে স্ক্র্যাপ করেন, এটা দেখুক সারা দেশ, তাহলে বাকিরা ভয় ভেঙে দেবে। সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে শিগগিরই ফিটনেসবিহীন গাড়ির বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন মন্ত্রী। এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। এখানে ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। এটা আমরা এই প্রস্তাব সমর্থন করলাম। শুধু রাজধানী নয়, সারা দেশেই মোটরসাইকেল চালকদের জন্য নো হেলমেট নো ফুয়েল
কর্মসূচি বাস্তবায়নের নির্দেশও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। চলমান ডলার সংকট শিপ ব্রেকিং ও রিসাইক্লিং সেক্টরে প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। রাজধানী হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশের দ্বিতীয় দিনে তিনি একথা বলেন। অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান তরুণ প্রজন্মের লিডারদের হতাশ না হয়ে একনিষ্ঠভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশের শেষ দিনের অধিবেশনে আলোচনায় স্থান পায় গ্রিন শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, স্টিল মেকিং, সিমেন্ট উৎপাদনের সংকট ও সম্ভাবনা সহ নানান দিক। এতে পিএইচপি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গেল 2-3 বছর যাবৎ দেশের শিপ ব্রেকার্স কোম্পানিগুলো হংকং কনভেনশনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, আগামী 10 বছরে প্রায় 4000 জাহাজ ভাঙার জন্য আসার সম্ভাবনা রয়েছে। The project really did a great job of bridging the gap, and Ministry of Industry understood our requirements, and we were able to understand the requirement of the government. So together we did all the work so that now Bangladesh has changed completely and Bangladesh is regarded as one of the best destinations for ship recycling. অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতের বেশিরভাগ শিপইয়ার্ড এখন গ্রিন ইয়ার্ড, তাই প্রতিযোগিতায় টিকে থাকতে দ্রুতই বাংলাদেশের ইয়ার্ডগুলো গ্রিন শিপইয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে। এদিকে তরুণ ব্যবসায়ী নেতাদের হতাশ না হয়ে কাজের পেছনে লেগে থাকার আহ্বান জানিয়েছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে তিনি মহান মনীষীদের বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরেন তরুণ প্রজন্মের ব্যবসায়ীদের জন্য। তুমি যখন একটা সুইপারের সাথে কথা বলবে, তুমি মনে করবে আই এম টকিং টু অ্যানাদার সোল। মানব সভ্যতার ইতিহাসে হিউম্যান সিভিলাইজেশন ততদিন পর্যন্ত পূর্ণতা লাভ করবে না যতদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানব গোষ্ঠীর মানব সন্তানকে মানুষ হিসেবে ভালোবাসতে পারবো না, ততদিন পর্যন্ত পৃথিবীর সভ্যতা পরিপূর্ণতা লাভ করবে না। শুধু ব্যক্তি কেন্দ্রিক চিন্তা না করে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে তরুণদের কাজ করার আহ্বান জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হতেও ঘুষ দিতে হয় রোগীর স্বজনদের, যার পরিমাণ 3 থেকে 5,000 টাকা, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘুষ না দিলে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় রোগী ও স্বজনদের। ঘুষের এই ভয়াল থাবা থেকে রেহাই পায় না অসহায় দরিদ্ররাও। মানসিক হাসপাতাল নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। পাবনার রূপপুরের বাসিন্দা তিনি। বিয়ের কয়েকদিন পরেই জানতে পারেন তার স্বামী মানসিক রোগী। 40 বছরের সংসারে তাকে ছেড়ে না দিয়ে 35 বছর ধরেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। আমার অন্য কোনো কাজ নাই, আমার স্বামীর সেবাই আমার কাজ। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে আসা যাওয়ার কারণে এলাকার পরিচিতরা রোগী ভর্তি করার সময় তাকে সাথে নিয়ে আসেন। অসুস্থ রোগী আরো এলাকায় হয়, এদের এখানে নিয়ে আসি যে কোনো দালালের চক্করে না পড়ে। ভর্তি হতে নানা তালবাহানার কথা বলে এই ব্যক্তির কাছ থেকেও নেওয়া হয় 3,000 টাকা ঘুষ। তারপরও তার ভাইকে ভর্তি করার জন্য অপেক্ষা করতে হয়েছে। ওয়ার্ড পর্যন্ত যাব, একজন খাতা সহ নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওইটা শিফট করার সময় বলবে যে আমাকে কিছু দেন, ওকে দিতে হবে। ওখান থেকে চলে যাব ওয়ার্ডে, ওয়ার্ড পর্যন্ত গেলে ওয়ার্ডের এখানে গিয়ে বলবে ভাই এখন তো আমাদের দায়িত্বে আছে, আমাদের দায়িত্বে থাকবে, তাহলে কিছু দেন যা পারেন। 50-100 টাকায় হবে না, ঠিক আছে? মানে বিষয়টা এরকম যে তারা আসলে আমার কাছে টাকাটা পায়। হাসপাতালের কিছু কর্মকর্তা ও কর্মচারী ঘুষ নিয়ে রোগী ভর্তি করান বলে জানিয়েছেন স্বজনরা। ঘুষ লেনদেনের এই রমরমা বাণিজ্যের কথা স্বীকার করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সও। রেট মাঝে মাঝে দেয়, কিন্তু আবার ফাঁকফাঁকি দেওয়া চলে আসে। আমাদের এটা সমস্যা, ঠিক এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। এটা নিয়ে অনেক মারামারি হয়েছে, কিন্তু আবার পাল্টাপাল্টি মারামারি হয়। কিন্তু এছাড়া বকশিসের নামে নার্স ও ওয়ার্ড বয়দের চাঁদাবাজি তো আছেই। দিয়ে গেলাম 220 টাকা, এই অবস্থা নাই তো পয়সা, নদী ভাঙ্গা মানুষ। অভিযোগ রয়েছে আনসারদের টাকা দিয়ে অনায়াসে যে কোনো সময় ভেতরে প্রবেশ করতে পারেন দর্শনার্থীরা। এই যে মানসিক হাসপাতালে ঘুরতে আসছি, পাগল দেখছি, বেড়াতে আসছি, সবাই মিলে ফ্যামিলি সবাই একসঙ্গে খুব মজা পাচ্ছি। অনিয়মগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার।
মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাবনা। খুলনার দাকোপে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জলবায়ু পরিবর্তন সহনশীল ঘর তৈরি সহ নানা কার্যক্রম চালাচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, যা বদলে দিয়েছে স্থানীয় অনেকেরই জীবনমান। তৈরি হয়েছে কর্মসংস্থান। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। 1980 সালে প্রতিষ্ঠার পর থেকে হতদরিদ্র ও অবহেলিত মানুষের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। এবার খুলনার দাকোপ উপজেলার সিডর ও আইলা ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তন সহনশীল ঘর স্থাপন, বৃক্ষরোপণ, গবাদি পশু পালন সহ বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে তারা। গ্রিন ক্লাইমেট ফান্ড এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় RHL নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। এই উপলক্ষে দাকোপ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে প্রকল্প অবহতিকরণ কর্মশালার আয়োজন করে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। কর্মশালায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম, পৌর মেয়র সহ উপজেলার সরকারি কর্মকর্তারা। যেহেতু সব উপজেলা নিয়ে ইউনিয়ন উপজেলার সব জায়গা নিয়ে কাজ করতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমরা চাই যে আমরা যারা সরকারি দপ্তরগুলো আছি আপনাদের সাথে আগেও ছিলাম, ভবিষ্যতে থাকবো। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা যা দরকার আমরা আপনাদের করার জন্য প্রস্তুত আছি। দাকোপ উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হবে 2 বছরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 2:45টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তরা। সে বহরে ছিলেন দলের অন্যান্য ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে বিশ্বকাপের 9ম আসর। আইসিসির মেগা আসরে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 21, 23 ও 25 মে হবে ম্যাচগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউ ক্যাসেল ইউনাইটেডকে 3-2 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে 31 মিনিটে কবি মাইনর করে এগিয়ে যায় রেড ডেভিলরা। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে নিউ ক্যাসেলকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। এরপর আমাদ দিয়ালো স্বাগতিক দর্শকদের আরও একবার উৎসবের উপলক্ষ এনে দেন। আর 84 মিনিটে রাসমাস হোল্যান্ড দলের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে দেয়। নিউ ক্যাসেলের হয়ে ইনজুরির সময় আরও 1 গোল শোধ দেন লুইস হোল। এই জয়ে পয়েন্ট টেবিলের 8-এ থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ডলার ও আর্থিক সংকট নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে আজ আলোচনায় বসতে যাচ্ছেন ব্যবসায়ীরা। দেশের 5 বিভাগে ফের তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের, বাড়তে পারে অস্বস্তি। এবং পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তিতে দিতে হয় 3 থেকে 5 হাজার টাকা ঘুষ, নাজেহাল দরিদ্র মানুষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।